দিল্লির বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ, এরপর ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় কূটনীতিককে তলব। এমন এক সময় এমন ঘটনা ঘটল যখন সীমান্তে পুশিনের মতো বিতর্ক চলছে এবং সীমান্ত হতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে কি এটি শুধু একটি প্রশাসনিক ঘটনা, নাকি বাংলাদেশের ভারত সম্পর্ক নতুন কোনো অস্তিত্বের বা অস্বস্তির ইঙ্গিত দিচ্ছে? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের দেশ সন্ধ্যার আয়োজনে। সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন, তার সাথে পরিচয় হয়ে নিতে চাই। অধ্যাপক ওবায়দুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অধ্যাপক ওবায়দুল হক, যেহেতু বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় রেখেছি, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, আমরা যেমনটি দেখলাম কূটনৈতিক প্রোটোকল এবং নোট অফ ভার্বাল দেওয়ার পরেও বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে 2.5 ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এটি প্রশাসনিক ত্রুটি বলছে ভারত। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমার কাছে মনে হয় প্রথম কথা হলো যেটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং এটি একেবারেই হওয়া উচিত ছিল না, এবং আমার মনে হয় প্রশাসনিক ত্রুটির এটি ধোপে টেকে না এই কারণেই যে আপনি যেটি বললেন যে আগে নোট ভার্বাল দেওয়া হয়েছিল, উনি শুধুমাত্র যে সরকারের প্রতিনিধি তাই নন, উনি সেখানে যাচ্ছিলেন একটি সরকারি অনুষ্ঠানে বাংলাদেশ সরকারকে প্রতিনিধিত্ব করতে, এবং যে ধরনের এক্সকিউজ দেওয়া হচ্ছে এক্সকিউজগুলো খুব গ্রহণযোগ্য না। এবং এটি এমন একটি সময় ঘটেছে, আপনি দেখবেন যে সময় আশাবাদ ব্যক্ত করা হচ্ছিল ভারতের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে। আমরাও অনেকদিন ধরে এই অপেক্ষায় ছিলাম যে নতুন হাইকমিশনার আসবেন এখানে, এবং হাইকমিশনের আগে নতুন রাজনৈতিক সরকার আসবে এবং আমাদের সম্পর্কের যে বরফ গলনের কথা বলছিলাম সেটি সংঘটিত হবে। তো আমরা দেখলাম যে ঠিক এমন একটি সময় এটি ঘটলো যেটি একেবারেই হওয়া উচিত ছিল না। ফলে আমি মনে করি যে এটি প্রশাসনিক ত্রুটি, এটি বলে আসলে দায় এড়ানো খুব মুশকিল। ভারত কি বার্তা দিতে চাইছে যদি আপনি বলেন, তাহলে এটি আরো বৃহত্তর পরিসর আমাদেরকে দেখতে হবে। শুধু একটি ঘটনা দিয়ে ব্যাখ্যা করলে হবে না। আপনি দেখেন যে ভারতের সাথে সম্পর্কের হঠাৎ করে একটা ছন্দপতন হলো। ছন্দপতন শুরু হয়েছে অনেক আগেই, কিন্তু তবুও যেটিকে ভারত অন্তত নিজে থেকে বলছিল সম্পর্কের স্বর্ণযুগ, সেইটির একটি ছন্দপতন হয়েছে তাদের দিক থেকে, এবং খুবই আনএক্সপেক্টেড। এটি একটি বড় শক ছিল তাদের জন্য, যে 5ই আগস্ট 2024 সালে যেটি সংঘটিত হলো। তারপরে আমরা ভেবেছিলাম যে ওই শকটা অ্যাবজর্ব করতে ভারত কিছু সময় নেবে, এবং তারপরে আমরা ভেবেছিলাম যে সম্পর্ক আস্তে আস্তে হয়তো উন্নতি হবে এবং ভারত বুঝতে পারবে যে এটি বুঝতে পারবে এই কারণে যে বাংলাদেশ ভারতের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দেখলাম যে পুরো ইন্টারিম পিরিয়ডই আসলে সম্পর্কের কোনো বরফ গলন ঘটেনি। একাধিক সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা দেখেছি নিউ ইয়র্কে হয়েছিল, জাতিসংঘের সাধারণ পরিষদের জাতিসংঘের ওখানে দেখা হয়েছিল প্রফেসর ইউনূসের সাথে। তারপর আমরা দেখেছি যে তাদের দিক থেকে যে তাদের ফরেন সেক্রেটারি ভিজিট করেছিলেন বাংলাদেশে। তারপরে আমরা দেখেছি যে আপনার বিমস্টেক সামিটও দেখা হয়েছিল, এবং একাধিকবারই তখন আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল ভারত হয়তো অপেক্ষা করছে এবং হয়তো বা রাজনৈতিক সরকার আসলে সম্পর্কের এই বরফ গলনটি সংঘটিত হবে। কিন্তু তা তো হয়নি। আপনি দেখলেন যে পশ্চিমবঙ্গ নির্বাচনকে ঘিরে এই যে তথাকথিত পুশিন, অর্থাৎ তারা যেভাবে তথাকথিত অবৈধ বাংলাদেশি যাদেরকে বলছে তাদেরকে পুশিন করছে এখানে, সব কিছু মিলিয়ে আপনার সম্পর্ক আরও তেতে উঠলো। যেটি হওয়ার কথা ছিল সেটি হয়নি, অন্যদিকে যাওয়া শুরু করলো। কাজে আপনি যে বলছেন কি বার্তা দিতে চাইছে জাহিদুর রহমান সাহেবের এই ঘটনায়, এটি শুধুমাত্র জাহিদুর রহমান সাহেবের ঘটনা দিয়ে ব্যাখ্যা করা খুব মুশকিল। আপনি বৃহত্তর আমার বিগার পিকচারটা দেখতে হবে, এবং আমার মনে হয় আমরা এক ধরনের একটা ধোঁয়াশার মধ্যে আছি। ধোঁয়াশার মধ্যে আছে এই কারণেই যে ঐতিহাসিকভাবেই আমরা মনে করি যে সে 47-এর পর থেকে ভারতের আসলে প্রথমে পূর্ব পাকিস্তান এবং পরে এই যে আজকে যে বাংলাদেশের ভূখণ্ড, এটিকে খুব জরুরিভাবে দরকার। তার অন্য কিছু না হোক, অন্য সব কিছু যদি আপনি ভুলে যান, সেটি হলো ভারতের নর্থ ইস্টের ডিফেন্সের জন্য, এবং তার একটা বন্ধুপ্রতিম বাংলাদেশ এখানে দরকার। কিন্তু কেন ভারত ঠিক একটা মানে অপোজিট ডিরেকশনে হাঁটছে, সেটা আমাদের কাছে খুব পরিষ্কার না। কাজে কী বার্তা দিতে চাইছে আমি মনে করি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে উত্তর নাই। আমাদের এটি বোঝার চেষ্টা করা উচিত যে আসলে এখান থেকে ভারত কী চায় বা কী পেতে পারে। জি, অধ্যাপক ওবায়দুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, আজিজুল বারী হেলাল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনাকে দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি আলোচনা করছিলাম বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে, অধ্যাপক ওবায়দুল হক বলছিলেন যে ভারতের যে
প্রতিমন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে 2.5 ঘন্টা আটকে রেখে যেরকম হয়রানি করা হয়েছে বা হেনস্থা করা হয়েছে, ভারত এটিকে প্রশাসনিক ত্রুটি বলছে। আপনি আসলে এটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? প্রশাসনিক ত্রুটি যদি হয়, মানে প্রশাসনিক ত্রুটিটা কি, আমরা এখান থেকে গেস্ট লিস্ট পাঠিয়েছি, গেস্ট লিস্টে তার নাম ছিল, তিনি লিড করছেন এই ডেলিগেশনটা। এখন প্রশাসনিক ত্রুটি বলতে বোঝাচ্ছে, আমার মনে হয় সে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ক্যারি করিনি, এইটা হয়তো বলতে পারে। কিন্তু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যে ক্যারি করতে হবে এমন কোনো ম্যান্ডেটরি কিন্তু বিষয় না। তো সে সবুজ পাসপোর্ট নিয়ে গিয়েছিল, আর সবুজ পাসপোর্ট নিয়েছে এই জন্য যে তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা নেননি সরকারের কাছ থেকে, এখনও এটা নিতে সময় লাগে। অতএব সরকারি ডেলিগেশনে সবুজ পাসপোর্ট ব্যবহার করার রীতি আছে। আমিও একবার জাতিসংঘে গিয়েছিলাম, তখন আমি সরকারি সফরে গিয়েছিলাম, কিন্তু আমার পাসপোর্ট ছিল নীল বা সবুজ পাসপোর্ট ছিল। সুতরাং তাকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ক্যারি করার যে ম্যান্ডেটরি, সেটা তার প্রশাসন ত্রুটিটা কি, একটা ত্রুটি আমি মনে করি, সেটা ত্রুটি না, এটা রাজনৈতিক সমস্যা। দেখবেন সে সার্কের স্টিকার ভিসা আমি লাগিয়েছি, ভারতের ভিসা কিন্তু আমরা নেইনি। আমাদের ভারত আমন্ত্রণ পত্র পাঠিয়েছে, হ্যাঁ, এবং আমরা নিচ্ছি সার্কের ভিসা। আমাদের সরকারের আমাদের সরকার মানে বিএনপি নীতি এবং আদর্শের মধ্যে রয়েছে সার্ককে পুনরুজ্জীবিত করা, যার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা চিন্তা এবং চেতনা থেকে যে সার্কের সৃষ্টি হয়। এই সার্কটাকে কোনোভাবেই অ্যাক্টিভেট করতে দেয় না আমাদের এই উপমহাদেশের বা এই অঞ্চলের দুটি বৃহৎ শক্তির একটি হলো ভারত, কোনোভাবেই অ্যাক্টিভেট করতে দেয় না। আমরা এই সার্কটাকে ইউরোপীয় ইউনিয়নের মতোই আমাদের এই অঞ্চলটাকে করতে চাই, যে আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যেমন দীনেশ ত্রিবেদী সেদিন বাংলাদেশে বললেন যে একই আকাশের নিচে দুই দেশের কত 240 আর আমাদের নিয়ে এক করা যায় কিনা, ক্রিকেট টিমও এক করা যায় কিনা। তার থেকে তো ভালো হয় যদি সার্কটা ফর্ম করা যায়। আমাদের তথ্যমন্ত্রী এই কথাটা বলেছেন, সার্কটা যদি ফর্ম করা যায় তাহলে আরো বেশি লোককে আমরা অ্যাকোমোডেট করতে পারি, তাই না? এখন এই সার্কের পরে যে একটি বিরাগ ভাজন রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের, যে কোনো ইন্ডিয়ান গভর্নমেন্টের, সেইটার জন্য কি এই হয়রানিটা হলো? আর প্রশাসনিক ত্রুটিটা কি সেটা বললে আরো ভালো হতো। তবে এখানে মেইন মেসেজটা যে বাংলাদেশ যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, অতীতে যেটা কোনো সরকার করতে পারেনি, সেটা আমাদের উপদেষ্টা প্রতিমন্ত্রী জাহিদুর রহমান সে সেটা দেখেছে। সে ভারত পরে যখন তাকে বলেছে যেতে, সে যায়নি। জাহিদুর রহমান বলেছেন এখন আওয়ামী লীগের সরকার না, জনগণের ম্যান্ডেটের সরকার, আত্মমর্যাদার বিনিময়ে কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নয়। এটি আসলে কতটা ইতিবাচক বাংলাদেশের জন্য? ইতিবাচক এইখানে দেখেন, আমাদের ফরেন পলিসি এখন হলো যে বাংলাদেশ ফার্স্ট, আগে ছিল যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান। এই সমস্ত ফরেন পলিসি এখন আমরা চেঞ্জ করে আমাদের স্বার্থটাকে আগে দেখব। যেহেতু আমাদের হিউমিলেট করা হয়েছে, সুতরাং আমরা সেখান থেকে চলে আসতে বাধ্য হব। এবং দেখেন যে পুশিনের এই সমস্যা কিন্তু এই গত কিছুদিন শুরু হয়েছে তা না, এটা আমি দেখলাম রাজীব গান্ধীর সময় থেকেই। ওই আসামের যাদের কিছু লোককে বাঙালি বানিয়ে, বাংলাদেশি মুসলমান বানিয়ে তাদেরকে পুশিন করা হতো। তারপর থেকে কিন্তু কাঁটাতারের বেড়ার গল্প শুরু হয়ে গেল, কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করলো সেখান থেকে। রাজীব গান্ধী, আমার সালটার মনে আসছে না, 87, 88 এই দিকে হয়তো হবে, এই যে কাঁটাতারের বেড়া এবং পুশিন, সেইখান থেকে দেখলাম আজ পর্যন্ত এখনও এই সমস্যা রয়ে গেছে। এবার বিজেপি গভর্নমেন্ট আসার পরে আমি দেখলাম এটা আরও বাড়ছে এই পুশিনটা। কিন্তু আপনার লক্ষণীয় দিক হলো যে আমরা কিন্তু এই পুশিনগুলো ঠেকিয়ে দিচ্ছি। পুশ ব্যাক হয়তো করতে পারছি না, কিন্তু ঠেকিয়ে দিচ্ছি। ভারতের থেকে কোনো ফিডব্যাক পাচ্ছেন কি? হ্যাঁ, এখন আমাদের যে এই 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 সংবাদ আমার কাছে নেই যে সেকেন্ড ট্র্যাক বা থার্ড ট্র্যাকে কোনো আলোচনা হচ্ছে কিনা। তবে এটা মনে রাখেন যে ডিপ্লোম্যাটিক রিলেশনস, ওয়ার্কিং রিলেশনস এগুলো চালু থাকে, অব্যাহত থাকে। কিন্তু যতই আপনি ডিপ্লোম্যাটিক রিলেশন বলেন, ইকোনমিক রিলেশন বলেন, ব্যালেন্সিং ডিপ্লোমেসি বলেন, ডিপ্লোমেসির তো অনেকগুলো ভাগ আছে। যাই কিছু বলেন, আপনি যদি হিম্মত নিয়ে দাঁড়াতে না পারেন, আপনি পলিটিক্যাল ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি এইগুলো থেকে আপনি অনেক পিছিয়ে পড়বেন। কারণ
আমি বার্মায় দেখলাম এই যে উখিয়া টেকনাফে, সেদিন আমি এনডিসি কোর্সে গেছিলাম, সেখানে যে দেখলাম যে উখিয়া টেকনাফ অংশটা একদম মনে হচ্ছে ওটা রোহিঙ্গাদের বাসভূমি। 15 লক্ষ রোহিঙ্গা বসবাস করে সেখানে, বাঙালি 4 লাখ। তারা আবার মাইগ্রেট হয়ে এদিকে চলে আসতেছে, আমাদের এই পশ্চিমাঞ্চলে চলে আসছে। ওইখানে আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনি ওদেরকে ওয়েলফেয়ার করছে বাংলাদেশ সরকার, মানে এটাকে ওয়েলফেয়ার করছে এই রোহিঙ্গাদের। আমি বললাম এইটা কোন ধরনের কথা? যত কি মানব ভাগারে পরিণত করবে, তো আসাম থেকে লোক আসবে, ওই পাশ থেকে লোক আসবে, সব লোক আমাদের এখানে কি মানব ভাগার পরিণত হবে? আর তাদের ওয়েলফেয়ারের দায়িত্ব আমাদের। আপনি পুশ ব্যাক করেন বা তাদের ডিসপ্লেস করেন, তখন প্রশ্ন আসছে যে আপনার মিলিটারি পাওয়ার, আপনার সামরিক শক্তি কি? আমরা এখন টিল্টেড ডাউন। একসময় ভারত বার্মার সাথে আমাদের সামরিক শক্তি, আমরা উচ্চতায় ছিলাম, বিশেষ করে আমাদের নৌশক্তিতে, এবং 78 এবং 92-তে উই থ্রেট দেম। এই জন্য কিন্তু রোহিঙ্গারা কিন্তু আসতে পেরেছিল না। যে কয়জন এসেছিল তাদেরকে আমরা সৌদি আরবে রিপ্যাট্রিয়েট করেছিলাম, ওই যে অহুদ পাহাড়ের পাশে। আর তারপরেও কিছু কাগজের সমস্যা থেকে গেছিল, তারা ওই যে জাতিসংঘের যে উদ্বাস্তু বিষয়ক যে হাই কমিশনার, সেখান থেকে আমরা কিছু টাকা পেতাম। কিন্তু শেখ হাসিনার আমলে তো পানির মতো আসলো, এখন তো ওই অবস্থা। সুতরাং এখানে আমি জিজ্ঞেস করেছিলাম, তা বললো যে আমরা এখন সামরিক শক্তি, বিশেষ করে নৌ শক্তিতে বার্মার থেকেও পিছনে, বিমান শক্তিতে পিছনে, ল্যান্ড ফোর্সেও পিছনে। সুতরাং ওইখানে আপনার এই সমস্যা আমি মনে করি না। হ্যাঁ, আপনারা রাজনৈতিকভাবে আলোচনা করলে, আসিয়ানকে যোগ করলে, চীনকে যোগ করলে, ভারতকে যোগ করলে আলোচনার টেবিলে বয়ে যেতে পারে, কিন্তু কাজ কিছুই হবে বলে আমার মনে হয় না। দর্শক, দেশ সন্ধ্যায় নিব একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আমি এবার যেতে চাই অধ্যাপক ওবায়দুল হক আপনার কাছে। আজিজুল বারী হেলাল এমপি যেমনটি বলছিলেন পুশিন নিয়ে, ইতিমধ্যে আমরা দেখলাম উপদেষ্টার যে এতক্ষণ ওনাকে বিমানবন্দরে অপেক্ষা করতে হলো, এই অপেক্ষার পরে তারপরে পুশিন, এগুলো তো সব মানে সমসাময়িক ঘটনা। এই সমসাময়িক ঘটনাগুলোকে কোনো যোগসূত্র আছে কিনা, আপনি এই বিষয়ে কি বলবেন? আমি মনে করি যোগসূত্র আছে। আপনি বিরতির আগে একটা প্রসঙ্গের অবতারণা করেছিলেন, আপনি জানতে চেয়েছিলেন আমার কাছে যে এই যা ঘটছে সেটাকে কিভাবে ব্যাখ্যা করব, কি তারা পেতে চায় এখান থেকে। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার উত্তর আমাদের কাছে নাই। আমরা অনেক কিছু ভাবতে পারি, কিন্তু আমার কেন যেন মনে হয় ভারতের দিক থেকে সেই রাজনৈতিক সদিচ্ছা নাই। আপনি দেখেন এই পুশিন নিয়ে যা ঘটছে, এটি আমরা ভেবেছিলাম যে ঘটছে পশ্চিমবঙ্গে যে নির্বাচন সংঘটিত হলো, সেই নির্বাচনে যারা ক্ষমতায় এসেছেন তাদের একটা নির্বাচনী প্রচারণায় তারা ব্যবহার করেছিলেন এই তথাকথিত অবৈধ বাংলাদেশি, এটিকে একটি ইস্যু হিসেবে ব্যবহার করেছিলেন। আমরা ভেবেছিলাম যে নির্বাচন হয়ে গেলে, ক্ষমতায় আসলে এই সমস্ত রেটরিক্স থেকে তারা বের হয়ে আসবেন এবং আমাদের সাথে যে রেগুলার সম্পর্ক, সেই সম্পর্ক স্বাভাবিকীকরণ হবে। কিন্তু সেটি কিন্তু হয়নি। তো আপনি খেয়াল করলে দেখবেন যে আসলে পশ্চিমবঙ্গে যারা সরকার গঠন করেছেন তারা তো আসলে কেন্দ্রেই ক্ষমতায় আছেন, তারা আসামেও আছেন এবং তারা ত্রিপুরাতেও আছেন, এবং আসামেও আমরা একই চিত্রই দেখছি। তো আমার কাছে ভাবতে আমার মনে হয় না, বিশ্বাস করতে কষ্ট হয় যে আসলে কেন্দ্রের সম্মতি ছাড়া তারা যা করছেন এটি তারা করছেন। ফলে এখানে অবশ্যই যোগসূত্র আছে, এবং কিন্তু আমি ওই কারণটা এখন আমি জানি না যে তারা আসলে এখান থেকে কী পেতে চান। একটি হলো আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় যেটা আমরা বলি যে প্রেশার পয়েন্ট, এক ধরনের একটা চাপে রেখে সুবিধা আদায় করা। কিন্তু সেটি আসলে কি সম্ভব বাংলাদেশের এই 2024 সালের পরবর্তী বাংলাদেশে এই বাস্তবতায়? আমার কাছে মনে হয় যে সেটি হয়তো সফল হবে না। এবং আমার একটা জিনিস মনে হয়, আমি জানি না কতখানি সত্য সেটি হচ্ছে যে কতখানি সঠিক সেটা হচ্ছে যে ভারত হয়তো বুঝতে পারছে এখন যে সে আসলে বাংলাদেশের জনগণকে হারিয়েছে, এবং এই বাংলাদেশের জনগণকে সে সহসাই ফিরে পাবে না। এই যে আস্থা, তাদের বিশ্বাস, এটি ফিরে পেতে অনেক সময় লাগবে। কাজেই কিন্তু ডক্টর জাহিদুর রহমানের ঘটনার পর ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে অসন্তোষ জানিয়েছে ঢাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে ঢাকার এই অসন্তোষ কতটা আমল নিচ্ছে দিল্লি? আপনি এটা বুঝতে পারবেন, এই প্রশ্ন আপনি উত্তর পাবে যদি আপনি দেখেন যে বর্ডার কিলিং বা সীমান্ত হত্যা বন্ধ হয়ে গেছে, আপনি যদি দেখেন পুশিন বন্ধ হয়ে গেছে, সেগুলো কি আদৌ হবে?
যেদিন পুশিন তো বন্ধ হয়নি। হয়নি, সেটাই আমি বলছি যে আপনি যেদিন বাংলাদেশে প্রবেশ করলেন, ভারতের নতুন হাই কমিশনার যিনি দায়িত্ব নেবেন, সেদিনও কিন্তু সীমান্তে হত্যা সংঘটিত হয়েছে। তো ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের আচরণে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এবং এই পুশিন নিয়ে আমি সেদিন শুনেছি একজনের কাছে যে 13টা চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে চিঠি দেওয়ার কোনো কাজ হবে না। তো ফলে চিঠির কোনো উত্তর আসেনি, এবং এখন উত্তরও পর্যন্ত। আসেনি, যে সেটি ফলে ভারতের দিক থেকে এটি ক্লিয়ার করা হয়নি। তারা মুখে এক ধরনের কথা বলছেন, কিন্তু তাদের আচরণ থেকে আমরা বুঝতে পারছি যে আসলে সম্পর্কে সহসাই বারংকলন ঘটবে, এটি আমাদের কাছে মনে হচ্ছে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ওবায়দুল হক। আজিজুল বাড়ি হেলাল, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, প্রতিবেশী দেশ ভারত, কিন্তু পুশিন সীমান্ত হত্যা, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ঘটছে, তাহলে ভারত আমাদের সম্পর্কের মধ্যে ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? ভারত বাংলাদেশ সমস্যা আমি দেখলাম জন্ম থেকেই জ্বলছি, এরকম একটা সমস্যা। এটা বাংলাদেশের হোয়েন বাংলাদেশ টুক বাত, তখন থেকেই আমি দেখলাম। আমার এটা নিজের প্রিজাম্পশন বা অনুমান, আমি আমার দলীয় মানে প্ল্যাটফর্ম থেকে বলছি না, যে এই সমস্যা রয়েছে। যেমন হাই কমিশনারকে তলব করার পরও আসলে অসন্তোষ জানানোর পরও কেন এগুলো কোনো ডিপ্লোম্যাটিক আসছে নর্মস, না? এগুলো ডিপ্লোম্যাটিক নর্মস, এগুলো রীতিনীতি, এইগুলো হয়। এরপর সরকার এগুলো কি হয়, ধরনের এতে- পদক্ষেপ নেবে? এতে আমাদের সরকার, জি, আমাদের পদক্ষেপ নেওয়ার মধ্যে যেটা, সেটা নিয়ে আলোচনা করি একটু। জি। যে যেহেতু আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক জন্ম থেকে জ্বলছি, এর মাঝে কিছুটা জ্বলা বন্ধ ছিল, তখন আমরা সাবসার্ভিয়েন্ট ছিলাম। মানে শেখ হাসিনার সময় সীমান্ত হত্যা হয়েছে, এই পুশিন হয়েছে, আবার আমরা আমাদের তিতাস নদী ভরাট করে ওদের লরি চলতেও দিয়েছি, এরকম বহু কিছু হয়েছে। তখন বলা হতো যে ভারত বাংলাদেশ একটা মধুর সম্পর্ক, আমি বলতাম যে এটা সাবসার্ভিয়েন্ট, নত জানানো একটা সম্পর্ক ছিল। সুতরাং এখন আমাদেরকে, যেমন ওরা কাঁটাতারের বেড়া দিচ্ছে, আপনি এইটা কিন্তু সমালোচনা করা ঠিক হবে না, কারণ কাঁটাতারের বেড়া ও ওর সীমান্তে দিবে, আপনি এইটা নিয়ে কথা বলবেন, আপনার সীমান্তে আপনিও দেন। পৃথিবীর বহু দেশে এরকম কাঁটাতারের বেড়া হয়, কিন্তু সীমান্তে ট্রেসপাসিংয়ে যে গুলিটা হচ্ছে, এইটা আমাদের বন্ধ করতে হবে। এবং নাগরিকগণ যারা এই অবৈধভাবে যাচ্ছেন বা খারাপ কাজের সাথে জড়িত থাকেন, তাদেরকে গুলি না করে আমাদের হস্তান্তর করলে সবচেয়ে ভালো হয়। এইসব কাজ আপনার যতই বলেন কিছুই হবে না। সমস্যাটা বাড়ছে এখন, আমি যেটা দেখলাম, আর আমার ব্যক্তিগত অনুমান থেকে বলছি, পার্টির প্ল্যাটফর্মে, যে আমরা পদ্মা ব্যারেজ প্রকল্প করছি এবং তিস্তা ব্যারেজ প্রকল্প করছি। এই দুইটা প্রকল্প যদি আমরা করি, তাহলে ওদের ফারাক্কা বাঁধ ওদেরই গলার কাটা হয়ে দাঁড়াবে। যে ফারাক্কা বাঁধ দিয়ে আমাদেরকে টাইট করে না, তাহলে কি ভারত ভয় পাচ্ছে? না না, ভয় না তো, ও, এটা কোনো আতঙ্কে আছে? এটা ভয় না, এটা হলো যে আমাদের একটা ইকোনমিক এবং ডিপ্লোম্যাটিক এবং ইন্টারনাল একটা আমাদের কৌশল। জি, যে আপনি দেখেন, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি, শেষ হয়ে গেছে। জাহিদ মনে হয় এই চুক্তি কোনো বিষয়ে ওশান নিমস অ্যাসোসিয়েশনে এই সম্মেলনে সে যাচ্ছিলেন। আপনি যতই চুক্তি করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চুক্তিটা করেছিল, ওইটা যদি আজও বহাল থাকতো, তাহলে তো আমাদের পদ্মা ব্যারেজ দেওয়া লাগতো না। 1977 সালে যে গঙ্গা চুক্তি করেছিল, শেখ হাসিনা যে চুক্তি করেছিল, ওই চুক্তি কাগজে কলমেই ছিল। এখন আমরা যদি পদ্মা ব্যারেজটা দিতে পারি, তাহলে ভারত যখন পানি আটকাবে, আমি তখন আমার ব্যারেজের পানি ছেড়ে দেবো। আমার ব্যারেজের পানি আসবে কোন থেকে? ও যখন পানি ছেড়ে দেবে, সেই পানিটা আটকাবো, আর বৃষ্টির পানি তো আছেই, আমার ব্যারেজে আমি রাখবো। যখনই আমার পানি বন্ধ করবে, আমি আমার পানি ছেড়ে দিব। যখন সে ছেড়ে দিবে, তখন আমি আমার ব্যারেজ বন্ধ রাখবো। তাহলে আমরা আমার নদীর প্রবাহ বৃদ্ধি পাবে এবং ফারাক্কা বাঁধকে আমরা অকেজো করে দিতে আমরা পারবো। অনেকটা ভারত থেকে নির্ভরতা কমিয়ে আনতে পারছি। জি, তিস্তা ব্যারেজ সেম, ব্রহ্মপুত্র নদী, মহানন্দা নদী সেম। এই যে জিনিসগুলো আমরা যে করছি, এই যে আমাদের বাংলাদেশের স্বার্থ আগে দেখছি, মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াচ্ছি, আমাদের সীমান্তে সোলজাররা বলছে যে, বিএসএফ বলছে যে গুলি করে দেবো, আমাদের সোলজার বললো যে আমার কাছেও কিন্তু গুলি আছে। তো এই যে আপনার সোজা করে দাঁড়াচ্ছি, এর জন্য তো একটু আপনার সম্পর্কের একটু টানপোড়েন থাকতেই পারে। তবে এটা মনে রাখবেন যে ডিপ্লোম্যাসিতে বা পলিটিক্সে বা দেশে এইসব টানপোড়েন বেশি দিন থাকে না। অনেকের সময় ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি বলে একটা কথা আছে, সে ব্যালেন্সিং ডিপ্লোম্যাসিতে প্রয়োজনের খাতিরে
নেসেসিটি নোজ নো ল, এটা একটা বড় জিনিস। যখন যার প্রয়োজন হবে সে তখন তার সাথে সম্পর্কটা করবেই। আর এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে যদি আমরা, যেমন জাহিদুর রহমান, সে যদি যেত তাহলে কিন্তু আমরা তাকে স্যালুট করতে পারতাম না, আমি অন্তত একজন বাংলাদেশি হিসেবে স্যালুট করতাম না। সে যদি যেত, যেহেতু সে সরকারি একটা সফরে গেছে, এখন টুরিস্ট হলে সেটা অন্য বিষয়, কিন্তু গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ সে ফিরে আসছে। এই জন্য বলছি যে আমরা যে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াচ্ছি, এটা একটা বড় মেসেজ। ধন্যবাদ আজিজুল বারী হেলাল আপনাকে। দর্শক, দেশ সন্ধ্যায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আবার আমন্ত্রণ দেশ সন্ধ্যার আয়োজনে। অধ্যাপক ওবায়দুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি অধ্যাপক, আপনার কাছেই যেতে চাই। সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশের পাঠানোর অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এই যে অভিযোগটি করেছে, এই ব্যাপারে আপনার মতামত কি? দেখুন, এটা হিউম্যান রাইটস ওয়াচের বলা লাগে না, এটা আমাদের পক্ষে এসছে, সত্য কথাই তারা বলেছে, তারা তদন্ত করে। কিন্তু আমরা আমাদের দিক থেকে আসলে কোনো শক্ত অবস্থান আমি দেখছি না, মানে এটাকে আমরা আন্তর্জাতিকীকরণ করতে পারতাম। বিশেষ করে যখন আপনি দেখেছেন যে আসামের মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে বলেছেন, একেবারে অন রেকর্ড উনি বলেছেন যে কিভাবে তারা মুসলমান এবং বাঙালি মুসলমানদেরকে ধরে এবং রোহিঙ্গাদেরকে ধরে তারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে তারা আমাদের বাংলাদেশের মধ্যে তারা পুশিন করছে, এবং উনি পাবলিকলি বলেছেন অন রেকর্ড, সে ভিডিও এখনও আছে। কিন্তু আমাদের দিক থেকে সেটাকে নিয়ে বেশি উচ্চবাচ্য করতে আমরা দেখিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে, মানে সেটাকে আমরা ইন্টারন্যাশনালাইজ করতে পারতাম যে যা ঘটছে। সো কাজেই হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এবং ভারতের ওখানকার ওই আঞ্চলিক বিভিন্ন পশ্চিমবঙ্গের মানবাধিকার সংস্থা রয়েছে, আমরা সেগুলো নিয়ে খুব স্টাডি করিনি যে তারা এগুলো নিয়ে, ওখানে আমাদের বন্ধু কারা আছেন, ওখানে এই সমস্ত লোকের পাশে কারা দাঁড়িয়েছে, সেরকম একটা তালিকা কিন্তু আমরা চট করে দিতে পারবো না, আমাদের ওটা নিয়ে কোনো গবেষণাও নাই। সো ফলে আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ, হিউম্যান রাইটস ওয়াচ এটি বলেছে, এবং আমার মনে হয় এটা আমাদের এখন আন্তর্জাতিকীকরণের সময় এসছে। এবং এটি শুধুমাত্র এই কারণে নয় যে এটি পুশিন ঘটছে বলে, এটি হলো আমাদের, যেটা বললাম আপনাকে, যে ওভারঅল সম্পর্ক ভারতের সাথে, এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং সেই কারণে আপনি দেখবেন যে এই অ্যাকনলেজমেন্টটা বা এই আলোচনাটা ভারতের দিক থেকে নাই যে তারা যা করছে তার ফলে আমাদের সম্পর্কে যে একটা ক্ষত তৈরি হচ্ছে, এবং এই ক্ষত প্রশমনের কোনো প্রচেষ্টা আমরা তাদের দিক থেকে দেখছি না। কাজেই যদি ভারত বাংলাদেশ থেকে সে যা চায় বা তার যা পাওয়ার আছে এখান থেকে, আপনি ভূ রাজনীতির কথা বলছিলেন, ভূ রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে, এমনকি রাজনৈতিকভাবে অথবা সাংস্কৃতিকভাবেও, কারণ বাংলাদেশ তো খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য। এই কারণে আপনি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের আমাদের অ্যাডভাইজারও বলেছিলেন, তিনি বলেছিলেন যে যদি ম্যাপের দিকে তাকান দেখবেন বাংলাদেশ ভারতের পেটের মধ্যে ঢুকে বসে আছে। কাজে নিরাপত্তার কথা চিন্তা করলেও খুবই গুরুত্বপূর্ণ ভারত। আমরা মনে করি যে বাংলাদেশ নিরাপত্তাহীনতায় ভুগে, যে বাংলাদেশের চারপাশে ভারত, তিন দিকে ভারত বাংলাদেশকে ঘিরে রেখেছে, কিন্তু বাংলাদেশও তো ভারতের পেটের মধ্যে ঢুকে বসে আছে। কাজে আমি মনে করি যে দেখেন, এই এখন বলটা হলো ভারতের কোর্টে, এবং এটা আজকে ভারতের কোর্টে না, ভারতের কোর্টে দীর্ঘদিন ধরে, এবং ভারত কীভাবে বল খেলবে সেই সিদ্ধান্ত তাকে নিতে হবে। তো আপনি যে হিউম্যান রাইটস ওয়াচের কথা বললেন, আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এটাকে সিরিয়াসলি নেওয়া দরকার। আমরা এটাকে আর কীভাবে ইন্টারন্যাশনালাইজ করতে পারি, ভারতের উপর চাপ প্রয়োগ করতে পারি, নিজেরা না পারি অন্যদের চাপ প্রয়োগ করাতে পারি, যাতে সমস্যার সমাধান হয়। সেই কারণে আপনি পূর্ববর্তী বক্তাকে একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের দিক থেকে কি পদক্ষেপ আমরা নিতে পারি। আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা ভালোই পদক্ষেপ নিয়েছেন, এবং একটা কথা উনি পরিষ্কার করেছেন, সেটি হলো যে বাংলাদেশ ভারত সম্পর্ক ভবিষ্যতে কি হবে তার একটা টেস্ট কেস কিন্তু হবে আমাদের এই যে গ্যাঞ্জেস ওয়াটার শেয়ারিং ট্রিটি, যেটা এক্সপায়ার করবে নভেম্বর বা ডিসেম্বরে। উনি বলেছেন যে এক্সপায়ার করে গেছে। তো ফলে এটি যদি আপনার এই জল নিয়ে ভারত আমাদের সাথে কীরকম আচরণ করে এবং এটা রিনিউ করে বা রিনেগোশিয়েট করে, সেইটা নির্ধারণ করবে, সেটাই হবে বেঞ্চমার্ক বাংলাদেশ ভারত সম্পর্ক কি হবে। কাজে মনে করি আমরা একটা শক্ত অবস্থান নিয়েছি, এবং এটি বলছিলেন আজিজুল বারী হেলাল এমপি যেমনটি বলছিলেন যে আমাদের নির্ভরতা অনেকটা কমে আসবে ভারতের উপর থেকে, সেটিকে আসলে আপনি কি মনে করছেন? এটি নির্ভরতার কমার প্রশ্ন নয়। আন্তর্জাতিক সম্পর্কে সবসময় সবারই নানান ধরনের নির্ভরতা তৈরি হয়, এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে রাষ্ট্র বলে যাদেরকে আমরা মনে করি তাদেরও নানান ধরনের নির্ভরতা রয়েছে, এবং নির্ভরতা কিন্তু আনহেলদি না, নির্ভরতা হেলদি হতে পারে। কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে নির্ভরতা তারা তৈরি করতে যাচ্ছে বাংলাদেশের দিক থেকে, সেটা হয়তো বা আনহেলদি। কাজে ওই নির্ভরতা কমানো উচিত, এবং আমি মনে করি এই যে পারস্পরিক যে নির্ভরতা, এটি খুব হেলদি, এবং সেটি উভয়েরই পাওয়ার আছে, উভয়ের কাছ থেকে সেটি কীভাবে পাওয়া যেতে পারে সেটি আমাদের আসলে ভারতের সাথে
আলোচনা করা জি, উচিত। অধ্যাপক ওবায়দুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজিজুল বারী হেলাল, আপনার কাছে যেতে চাই। বিভিন্ন জোট বলেন বা জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট অভিযোগ করেছে ভারত থেকে বাংলাদেশের মানুষ ঠেলে দেওয়ার ঘটনা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? এগুলো পলিটিক্যাল রেটরিক, এগুলো বিরোধী দল বলবে, কিন্তু আমাদের দরকার বিরোধী দলের একটা ঐক্য। এবং বিরোধী দল এও বলেছে, দেখবেন যে জাহিদুর রহমানের ঘটনাটাকে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে। বিরোধী দলের সব অংশ না, বিরোধী দলকে এই কনস্ট্রাকটিভ ভূমিকাটা পালন করতে হবে, যে অন্তত বাংলাদেশ কোশ্চেনে আমরা বাইরের গীত যেন না গাই। এবং বিরোধী দলের সবাই না, আমি দেখলাম যে বিরোধী দলের অনেক সদস্যই জাহিদুর রহমানের এই ঘটনাকে স্যালিউট জানিয়েছেন, আবার অনেকে বলেছে ব্যর্থ, অমুক তমুক। এইগুলো আসলে অনেকে বলেছে নাটকীয়, নাটক করেছে। এইগুলো হলো আপনার পলিটিক্যাল রেটরিক থাকে অনেক, পলিটিক্যাল মাঠের ভাষা থাকে অনেক। এইগুলো নিয়ে আমি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে নির্ভরতা। আপনি যদি ডিপেন্ডেন্ট হয়ে যান, আমাদের অধ্যাপক সাহেব যেটা বললেন আমি একটু দ্বিমত করি, যে দেখেন পেঁয়াজের মূল্য 200-300 টাকা কিনছেন না, পেঁয়াজ দেবে না ভারত। এখন কি পেঁয়াজ দেই? সেই পেঁয়াজ কি 30 টাকা 40 টাকা কিনে খান না? মানে আপনি যখন সেলফ সাফিসিয়েন্ট হলেন, ভারত তো এখন পেঁয়াজ নিয়ে বড় বড় কথা বলতে পারে না, পারে? গরুর মাংস একটু দাম বেশি দিয়ে খাচ্ছেন, 800-900 টাকা কিনে খাচ্ছেন, কিন্তু আমাদের তো গরুটা আনতে হচ্ছে না ওদের দেশ থেকে, তাই না? এবং ওরা পেঁয়াজ দেবে না, রসুন দেবে না, কত কথা বলতো না, এখন তো আমরা নিজেরা উৎপাদন করছি। বক্তব্য হলো আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলছেন। আপনার সুইজারল্যান্ডের দাভোসে একটা সম্মেলনের, এই ভারত বাংলাদেশ এগ্রিকালচার রিলেশন কি একটা সম্মেলন, একটা পেপারস আমার পড়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে দেখি একজন বাংলাদেশি বিজ্ঞানী, তিনি বলছেন, তিনি তার পেপারসে লিখছেন যে বাংলাদেশের যেহেতু জমি কম, অতএব এদেরকে কৃষি চাষ করা দরকার নেই। কৃষির যে প্রণোদনা WTO বা যে এটা সব ভারতকে দিক, ভারত কৃষি উৎপাদন করে, ওখান থেকে আমরা ইম্পোর্ট করবো, তাহলে আমাদের খরচ কমাবে। চিন্তা করেন, এইটা হলো তার পেপার ছিল। তা আপনি বক্তব্যটা দিচ্ছেন কোথায় দাঁড়িয়ে? বাংলাদেশ থেকে দাঁড়িয়ে যদি কথা বলেন, তাহলে আমি বলবো যে আপনাকে ইকোনমিক অ্যান্ড মিলিটারি শক্তিতে বলিয়ান হতে হবে। ইরানের সাথে আমেরিকা কিন্তু চুক্তি করেছে না? আপনার ইকোনমিক শক্তি, মিলিটারি শক্তি এবং জ্ঞান, কগনিটিভ নলেজ যেটাকে বলা হচ্ছে, এইটাকে আপনাকে বৃদ্ধি করতে হবে। আমাদের শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান উন্নত হতে হবে। ইরান কিন্তু শুধু ইকোনমিক এবং মিলিটারি দিয়ে, পাওয়ার দিয়ে কিন্তু মোকাবেলা করেন, তাদের জ্ঞান বিজ্ঞানও তারা খুব উন্নত। আর একটা কথা হলো যে ইন্টারন্যাশনালি এক্সপোজার যেটা বলছেন, বাংলাদেশের ইন্টারন্যাশনাল এক্সপোজার তো আমরা বিভিন্ন সময় হয়েছে, এবারও তো আমরা ইউনাইটেড নেশনসে জেনারেল মেম্বার, ওই যে সভাপতি হয়েছি, কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপোজার বলতে আমি সার্কটাকে কেউ গুরুত্ব দেন না কেন? আমাদের বাংলাদেশের গবেষকরা যদি এই সার্কটাকে ইন্টারন্যাশনালি তুলে ধরতে পারতো, তাহলে সার্ক যদি কার্যকারিতা থাকতো, তাহলে কি এই পুশিন বলেন, এই গাঙ্গেজ ওয়াটার শেয়ারিং ট্রিটি বলেন, বা আমাদের নেতৃবৃন্দকে এয়ারপোর্টে হয়রানি বলেন, এইগুলোর নিয়ে কথা বলতে পারতেন না সার্ক থাকলে? যেমন এখন রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের জন্য আমাদের আসিয়ানের সাথে কথা বলতে হচ্ছে, তো আমাদের সার্কটাকে যদি কার্যকর করতেন, আপনার ভারতের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদকে JFK বিমানবন্দরে কি 2 ঘন্টা দাঁড় করে রাখা হয়েছে না? বিখ্যাত সেলিব্রিটি শাহরুখ খানকে কি দাঁড় করে রাখা হয়েছে না? আমি এগুলোর পক্ষে বলছি না, এটা হলো পৃথিবীতে এরকম ঘটনা ঘটে। এখন আপনি রেসপন্সটা কী করেন? ভারত সেখানে রেসপন্স করেছিল, আমাদের একজন উপদেষ্টাকে হয়রানি করেছে, আমরা রেসপন্স করেছি। এখন শুধু রেসপন্স করলাম, ইকোনমিক, মিলিটারি বা জ্ঞান বিজ্ঞানে উন্নত হলাম, হ্যাঁ সবগুলো ঠিক আছে, কিন্তু সার্কটা যদি আপনি কার্যকর করতে পারেন, যেটা ভারত কোনোভাবেই করতে দিচ্ছে না, তাহলে হলে কি আঞ্চলিক একটা কাউন্সিল থাকলে আপনার এই ব্যালেন্সিংটা থাকতো এবং কথা বলার জায়গা থাকতো। সেজন্য আমি মনে করি যে দেখেন নেপাল, ওই যে অধ্যাপক সাহেব যেটা বলেন যে পেটের মধ্যে রয়েছে, নেপাল তো ল্যান্ডলক, নেপাল তো আরো সমস্যা। তো নেপাল তো মাথাটা সোজা করে দাঁড়াচ্ছে। নেপালের একটা সীমান্ত কিলিংয়ে নেপালকে কাঁপিয়ে দিয়েছিল না? সেজন্য আমি বলছি যে বিষয়টা হলো আমেরিকার পাশে মেক্সিকো, কানাডা, তারা কি অত সাবসার্ভিয়েন্ট হয়ে থাকে নাকি?
কানাডা তো আর তারপরে আর একটা দেশ আছে ওই যে ক্যাস্ট্রোর দেশ, যেটা ওটার নাম কি, কিউবা। কিউবা তো চ্যালেঞ্জ করে থাকে দেখি, কিউবা। সুতরাং আপনাকে মুখে আমি বলে গেলাম সব কিছু, মুখে অনেক কথা বলা যায়, কিন্তু আপনাকে ইকোনমিক সলভেন্সি, ইকোনমিক পাওয়ার হতে হবে। আপনার রিসোর্স পুয়ার থাকতে পারে, আপনার রিসোর্স পুয়ার থাকতে, কিন্তু আজকের টেকনোলজির যুগে টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট থাকতে হবে। জাপান দেখেন, জাপান হলো রিসোর্স পুয়ার কান্ট্রি, একটা কিচ্ছু নেই ওদের, কিন্তু সব ইম্পোর্ট করতে, কিন্তু টেকনোলজিক্যালি এত অ্যাডভান্সড ওরা যে এখন পৃথিবীর পরাশক্তি এবং ইকোনমিক শক্তি, পলিটিক্যাল শক্তি। আমাদের রিসোর্স, আমাদের তো কিছু রিসোর্স আছে, আমাদের মিনারেলস আছে, আমাদের গ্যাস আছে, কত কিছু আছে। এইসব ব্যাপারে সরকারের পদক্ষেপ কি? টেকনোলজিক্যালি অ্যাডভান্স, এইটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সরকারের দেখেন এবার এই এডুকেশন পলিসিগুলো দেখেন, সরকারের হেলথ পলিসি দেখেন, সরকারের ফরেন পলিসি তো আমরা দেখলেনি যে আমরা জানুয়ার হব না, ওই ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান এখন আর হবে না, এখন বাংলাদেশ। এডুকেশন পলিসিতে আমরা যেমন দেখছি সবার এখন আর ওই যে মাস্টার ডিগ্রি হোল্ডার হতে হবে, অনার্স ডিগ্রি হতে হবে, চাকরির বাজার শূন্য। আমাদের এই কগনিটিভ এডুকেশন বা স্কিল ডেভেলপড এডুকেশন, তারপরে আপনার ওই যে ভোকেশনাল ট্রেনিং এডুকেশন, তার পলিটেকনিক এডুকেশন, যাতে মানুষ কর্মমুখী যে শিক্ষা, এই দিকে যদি আমরা যাই। আমাদের হেলথ পলিসিতে দেখেন, আমরা হেলথে যেটা সবচেয়ে বড় দরকার, যে একটা ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সটা আমাদের দেশে নেই। একজন রোগী যাতে প্রথমে ট্রিটমেন্টটা পায়, এই হেলথ ইন্স্যুরেন্সের বিষয়ে আমরা এটা পরিকল্পনা করেছি। আমাদের কৃষিকে দেখেন, আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন হয় কৃষিতে। দেখেন আমরা যত চাকরি করি, সবচেয়ে বেশি লোক চাকরি করে কৃষিতে, এবং এমন একটা অবস্থা, কৃষিতে যারা চাকরি করে তাদের বেতন দেওয়া লাগে না। মানে যারা কৃষি অফিসার তাদের দেওয়া লাগে, কিন্তু যারা কৃষিতে উৎপাদন কাজে তাদের কিন্তু বেতন দেওয়া লাগে না। অতএব এই যে এত লোক এমপ্লয়মেন্ট হয় কৃষিতে, আমরা এবার ভর্তুকি, কৃষি ঋণ মওকুফ, কৃষি যন্ত্রপাতি, কৃষক কার্ড ইম্পর্টেন্ট, যেটা আমি থ্যাংক ইউ যে আপনি মনে করেন যে কৃষক কার্ড আমরা দিচ্ছি, যাতে কৃষকরা কম মূল্য 2000 থেকে 8000 টাকা পায়। এই যে এইসবভাবে আমরা কৃষিকে আরও অ্যাক্টিভ করছি। শস্য বীমা, তারপরে এই যে আপনি দেখবেন কৃষিতে এখন একটা জিনিস আছে যে আমাদের কোল্ড স্টোরেজের অভাব, আলু ছাড়া আর ধান ছাড়া কিছু জমিয়ে রাখা যায় না। এই পেঁয়াজ, রসুন, মরিচ, আমও আপনি জমিয়ে রাখতে পারছেন, আমাদের সে স্টোরেজ নেই। সরকার এবার হিমাগার করবে, সেই হিমাগারগুলোতে আপনার এই আলু, পেঁয়াজ, রসুন, আম, আরও যে সমস্ত পচনশীল দ্রব্য, এইগুলোকে হিমায়িত করা যাবে। তাহলে হবে কি জানেন, দেখবেন কৃষকরা অনেক সময় দেখা যাচ্ছে যে ফুলকপির ন্যায্য মূল্য না পাওয়াতে কৃষক আগুন ধরিয়ে দিল, আলুর ন্যায্য মূল্য না পাওয়াতে, কারণ সিজন শেষে আর ওগুলো কদর থাকে না। ওটা যদি আমরা স্টোরস করতে পারি, তাহলে আবার সিজন আসলে কৃষক সেই ভালো দামটা পায়, আর আমাদের শস্যটাও নষ্ট হয় না। এই যে সরকার এইভাবে যদি আমরা আমাদের এই আভ্যন্তরীণ ইকোনমিককে শক্তিশালী করে তুলি, এবং আমাদের আভ্যন্তরীণ জনসম্পদ, এই যে হিউম্যান ডিভিডেন্ড না কি বলে এটাকে, এই যে মানব সম্পদের যে আয়টা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা, এইটা যে দেখেন যে আমাদের বৈদেশিক আয়ের সেকেন্ড খাত এইটা। এবং আমার দৃঢ় বিশ্বাস, যদি এটা একটা ভালো ক্যালকুলেশন করা হয়, তাহলে যে আরএমজি, রেডিমেড গার্মেন্টস যে আমরা বলি, তারা সবচেয়ে বেশি আর্ন করে, কিন্তু এখানে একটা ফাঁকিবাজি হয়। আমি জানি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, পার্টির স্ট্যান্ড থেকে বলছি না, যে এলসির অনেক টাকা এটা আবার লন্ডারিং হয়ে চলে যায় ওইখানে, ফুল টাকাটা আমরা পাই কিনা। সব মিলে যদি এটা ক্যালকুলেশন করা হয়, তাহলে আমার দৃঢ় বিশ্বাস এই যে ডেমোগ্রাফি ডিভিডেন্ড যেটাকে বলছি, মানে যে রেমিটেন্স, আমাদের বৈদেশিক যোদ্ধা যারা শ্রমিকরা, ওরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনে প্রথম হয়ে যেতে পারে আমার ধারণা। আপনার যদি ঠিক মতো ক্যালকুলেশনটা করা হয়, তাহলে আমাদের এই যে মানব সম্পদ, একে আমরা স্কিল করার জন্য আপনি দেখছেন যে আমরা এবার 6ষ্ঠ শ্রেণী থেকে মনে হয় খুব সম্ভব থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করছি। যে আপনি মধ্যপ্রাচ্যে যাচ্ছেন, আমার শ্রমিকটা লেবারের কাজ করছে। আমি একবার মাদাম তুসোতে গিয়েছিলাম লন্ডনে, আমি টিকিট কাটতেছি, দেখি টিকিট বিক্রি করছে এক ইন্ডিয়ান, আর আমরা যারা রোদ্রে যারা টিকিট কাটছে, ওই টিকিটের কিউটা ঠিক করছে বাংলাদেশিরা। মানে ইন্ডিয়ান আর ডুইং দ্য ডেস্ক জব, আর আমার নাগরিকরা মাঠে কাজ করছে। আমি যদি ওকে
এই যে ল্যাঙ্গুয়েজ যে ব্যারিয়ারটা, এটা যদি না থাকে, সে যদি ইংরেজিটা জানতো, অথবা যিনি মধ্যপ্রাচ্যে যাচ্ছে তিনি যদি আরবিটা জানতো, জাপান যিনি যাচ্ছেন জাপানিটা জানতো, চীনে যিনি জানতো ভাষাটা জানতো, তাহলে কিন্তু আমার ওই নাগরিকটা একটা ডেস্ক জব পেতো, আরও অনেক বেশি টাকা ইনকাম করতে পারতো। আমরা এইখানে নজর দিয়েছি এবার স্কিল ডেভেলপ করার জন্য এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার উঠাই দেওয়ার জন্য, যেখানে সবাই শিক্ষা গ্রহণ করতে পারে। এইভাবে আপনাকে ধন্যবাদ। অধ্যাপক ওবায়দুল হক, আপনার কাছে উনি যেমনটি বলছিলেন স্কিল ডেভেলপমেন্টের কথা, আসলে এই ব্যাপারটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা শুরু করেছিলাম সম্পূর্ণ একটা ভিন্ন বিষয় নিয়ে, কিন্তু ওটাকে যদি আপনি আসলে অ্যাড্রেস করতে চান সেই সমস্যা, তাহলে আমাদের কয়েকটা জিনিস করতে হবে। একটা জিনিস আমি মনে করি প্রথমে আমাদের মিলিটারিলি চিন্তা করলে, উনি সেটা বলেছিলেন যে সামরিক সক্ষমতা বৃদ্ধি, যেটাকে আমরা ক্রেডিবল ডেটারেন্স বলি আমরা সামরিক পরিভাষায়, যে আপনাকে আসলে যুদ্ধ করতে হবে না, কিন্তু কেউ আপনার সাথে যুদ্ধ করার আগে বা আপনার কোনো ক্ষতি করার আগে সে দ্বিতীয়বার চিন্তা করবে আপনার ক্রেডিবল ডেটারেন্স থাকলে পরে। সেটি নিয়ে এখন আমরা ভাবছি, এবং এটি একটা দীর্ঘ সময় ধরে আমাদের কোনো মিলিটারি প্রোকিউরমেন্ট হয় নাই। আমাদের উনি যেটা বলছিলেন যে এমন সমস্ত আজগুবি সমস্ত তত্ত্ব দেওয়া হয়েছিল যে কৃষি এটা অন্য জায়গায় হবে এবং সেটা আমরা ব্যবহার করব। তো আমি মনে করি আমাদের জন্য একটা বিরাট সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আপনি এই বিরতির পরে এই সেশনটা আপনি শুরু করেছিলেন, বিরোধী দল সম্পর্কে উনি একটা কথা বলেছেন। আমি রাজনীতি করি না, আমি শিক্ষক, আমি ছাত্র, কিন্তু উনি আসলে রাজনীতিবিদ। তবু আমার কাছে একজন অবজারভার হিসেবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে একটা দারুণ সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এমন একটা বিরোধী দল আছে এখন পার্লামেন্টে, উনিও বলছিলেন যে এটা ধ্বংসাত্মক না, যে আমরা যদি জাতীয় বিষয়গুলোতে এক ধরনের একটা ঐক্যমত তৈরি করতে পারি, যে এই সমস্ত বিষয়ে রাজনীতি থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্য আমি মনে করি যে এত ভালো সময় বাংলাদেশে কখনো যায়নি এর আগে। আমি আমার অবজারভেশন থেকে বলছি, কাজে সেটি একটি বিষয়। উনি সার্কের কথা বলছিলেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আমি মনে করি এটা আপনি ওই সক্ষমতার প্রসঙ্গে আমি বলছি যে সার্ক আমাদেরকে সক্ষমতা দিবে, এবং আমার মনে হয় আমাদের পররাষ্ট্রনীতির দিক থেকে আরেকটু প্রোঅ্যাক্টিভ আমাদের হতে হবে। যেমন ধরেন পাকিস্তান অথবা চীনের সাথে আমাদের সম্পর্ক কী হবে, এটা নিয়ে এক ধরনের একটা লুকোছাপা এখন আছে বলে মনে হয়। আমরা অনেক অ্যাগ্রেসিভ হতে পারছি না, আমরা অ্যাসার্টিভ হতে পারছি না, আমাদের অনেক কিছু মনে হচ্ছে যে আমাদের হিসাব করতে হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, কুনমিংয়ে একটা মিটিংও হয়েছিল। তো আমরা যদি মনে করি যে পাকিস্তান এবং চীনকে নিয়ে এই ধরনের কোনো সহযোগিতা বা আঞ্চলিক সহযোগিতা গড়লে পরে এই ধরনের সেন্সিটিভিটি আছে, আমরা সেখানে নেপালকে নিতে পারি, কলম্বোকে নিতে পারি, মানে শ্রীলঙ্কাকে নিতে পারি, এগুলো আমরা ভাবতে পারি। কাজে আমি মনে করি আমাদের জন্য আমাদের একটা প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি দরকার, এবং আমি মনে হয় আমি বিশ্বাস করি সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের সক্ষমতা তৈরি করতে হবে। সক্ষমতার একটা জায়গা হলো আপনার এই যে হিউম্যান ক্যাপিটাল, উনিও বলছিলেন সেটা হলো যে আমাদের আসলে ওই টেকনিক্যালি স্কিলড পিপল পাওয়ার দরকার, এবং সেখানে ইনভেস্টমেন্ট দরকার। এবং এই সমস্ত বিষয় আমি মনে করি যে আসলে জাতীয় ঐক্যমত দরকার, কারণ এই যে একটা নতুন যুগের সূচনা হয়েছে, নতুন সম্ভাবনার সূচনা হয়েছে, এটিকে যদি আমরা আসলে রেকগনাইজ না করি, এটাকে যদি আমরা অ্যাকনলেজ না করি, তাহলে আমরা সেইটাকে মাথায় রেখে আমরা নীতি প্রণয়ন করতে পারবো না। জি, অধ্যাপক ওবায়দুল হক, আপনাকে ধন্যবাদ। আজিজুল বারী হেলাল এমপি, আপনার কাছে আমার প্রশ্ন, আমি একটু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। জাতীয় নির্বাচনে প্রবাসীদের ডাক যোগে ভোটের সুযোগ থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে কেন রাখা হলো না? নির্বাচন কমিশন বলছে পুরো প্রক্রিয়া অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। এতে কি প্রবাসীদের ভোটাধিকার ক্ষুণ্ণ হচ্ছে না? কি বলবেন? না দেখেন, আপনি যদি যেটা বললেন যে ভোটাধিকার ক্ষুণ্ণ হচ্ছে না, ক্ষুণ্ণ তো হচ্ছে, যেহেতু জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছে, এইখানে নিজেরাই তো ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু এর টেকনিক্যাল দিকটা কিন্তু আপনাকে দেখতে হবে। আমি জাতীয় নির্বাচনের সময় আমি নিজেও নির্বাচন যখন করি, তখন আমি টেলিভিশন টকশোতে বলছিলাম যে এটা কিন্তু ঠিক হচ্ছে না। এখানে আপনার যে ওরে কি বলে রিগিং করা বা ওই যে ম্যানিপুলেট করার একটা বিষয় থাকে, এটা আমি এখন আর এত আলোচনায় যাব না। কিন্তু যেই সমস্যা, যেই ব্যয়টা হয়, আপনি দেখেন যে পোস্টাল ব্যালটে ভোট দেয়, তার আবার ডাকযোগে আসতে হয়, অমুক কিছু, কার ভোট কে দিচ্ছে, কার জায়গাটা কে হচ্ছে, এই নিয়ে সমস্যা হয়। তো এখন যাক, এটাকে আরো ভালো করতে হবে, ভালো করতে হবে। এখন এই স্থানীয় সরকার নির্বাচনে আপনার এই নির্বাচনটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক এবং খুবই জনপ্রিয় নির্বাচন হবে। সেপ্টেম্বর মাসের মধ্যে হয়তো আপনাদের স্কেডিউল পাবেন। তাহলে এই নির্বাচনে আমি মনে করি যে প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিক, আর প্রবাসীরা অনেকে যদি ছুটি পায় তাহলে অবশ্যই এসেও তারা ভোট দিবে। জি, ধন্যবাদ আপনাকে আজিজুল বারী হেলাল, এবং অধ্যাপক ওবায়দুল হক, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের দেশ সন্ধ্যার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।